গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে 20 থেকে 25 জনকে আসামি করে মামলা। সিসিটিভি ফুটেজে আসামি শনাক্ত, জিজ্ঞাসাবাদের জন্য আটক 5। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজধানী সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ, খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি, সাংবাদিক সুরক্ষায় আইন করার তাগিদ। এরকম প্রতিনিয়ত চলছে। এই গণমাধ্যম কর্মীদের জন্য কি করা হয়েছে, এই রাষ্ট্র কতটুকু করেছে? শিগগিরই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া পাবে রাজনৈতিক দলগুলো। সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে আগামী সপ্তাহে 3য় দফার আলোচনা। নির্বাচনী ট্রেনের দেশ, যুগপথ আন্দোলনের দলগুলোর সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। প্রার্থী চূড়ান্ত, জামায়াতের প্রার্থিতার জনবান্ধব মেধার গুরুত্ব। পিআর পদ্ধতি নয়, বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন চায় বিএনপি। জামানত বাস্তবায়নের ভয়ে কিছু দল। ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপে অর্ডার স্থগিত করল বহু মার্কিন প্রতিষ্ঠান। খরচ চাপানো হচ্ছে রপ্তানিকারকদের উপর, বড় ধাক্কা নয়াদিল্লির। এবং অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে পূর্ব তিমুরকে উড়িয়ে দিয়ে 8-0 গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। মূল পর্বে খেলার প্রত্যয় আফিদার। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। রহস্যের জন্ম দিচ্ছে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ঘটনার 24 ঘন্টা পার হলেও এখনও গ্রেফতার হয়নি হত্যাকারীরা। খুনিদের ভয়ে মুখ খুলছে না অনেকে। আতঙ্কিত এলাকাবাসী খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সিসি ফুটেজ শনাক্ত হওয়া নারীকে পাওয়া গেলেই এ হত্যার জট খুলবে বলছে পুলিশ। বিস্তারিত থাকছে শাহাদাত নিশাদের রিপোর্টে। এই কান্না সহকর্মী হারানোর বেদনা। একসঙ্গে ছিল 2 বন্ধু। কিছু দুর্বৃত্তের হাতে সাংবাদিক তুহিন নির্মমভাবে খুন হওয়ার বর্ণনা উঠে আসে বন্ধু শামীমের কণ্ঠে। তুহিন আমার সাথে, তুহিন আমি ওরা যখন অস্ত্র বাড়ি করছে, আমি দৌড়তেছি এইদিকে, ও দৌড়তেছে এইদিকে। তখন আমি দৌড়তে অনেক দূরে গেছি, যে কি না কি হয়ে গেল হঠাৎ করে। তৎনগত আমি পরে ব্রিজের নিচে যাই দেখি যে এদিকে তুহিন ভিডিও করার কারণে পরে দোকানে ফালাইয়া ঘুমাইতেছে। বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এক নারীর সাথে বাগবিতণ্ডার এক পর্যায়ে স্থানীয় বাদশা মিয়াকে কুপিয়ে জখম করে কয়েকজন যুবক। সে ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের উপরও নেমে আসে সন্ত্রাসীদের নির্মমতা। হত্যা করা হয় নৃশংসভাবে। প্রকাশ্যে কুপিয়ে হত্যার এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। নিজেদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। সে নিরাপদে না, আমরা সাধারণ জনগণ কিভাবে নিরাপদে থাকবো? চলাফেরা আমাদের জন্য আসলে রিস্কি ব্যাপার হয়ে গেছে, কারণ রাস্তাঘাটে চলাফেরা আসলে কঠিন একটা দায় হয়ে গেছে। রাস্তায় বের হলে আমরা ভয় পাই এখন। এটি যদি ন্যায় বিচার হয়, আসামি গ্রেপ্তার হয়, তাহলে আমরা খুশি। শুক্রবার সকালে বাসন থানায় অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করে মামলা করেন সাংবাদিক তুহিনের বড় ভাই। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ জানায়, সিসি ফুটেজ শনাক্ত হওয়া ওই নারীকে পাওয়া গেলেই উদ্ঘাটন করা যাবে ঘটনার রহস্য। ঘটনাটি পরিকল্পিত কিনা সে বিষয়েও অনুসন্ধান চলছে। সিসিটিভি ফুটেজ দেখে আমরা মোটামুটি আসামিদের শনাক্ত করতে পেরেছি। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। এদিকে জুমার নামাজ শেষে গাজীপুর চৌরাস্তা জামে মসজিদে অনুষ্ঠিত হয় নিহত আসাদুজ্জামান তুহিনের নামাজে জানাজা। এতে অংশ নেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, গাজীপুর। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকা সহ বিভিন্ন বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় বক্তারা খুনিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করেন। সেই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে উত্তাল গাজীপুর প্রেস ক্লাব। শুক্রবার সকাল থেকে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সহকর্মীরা করেন মানববন্ধন। দুপুরে ঢাকায় মানববন্ধন করেন বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকরা। এ সময় তারা 24 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
বিকেলে টাঙ্গাইলে বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বিষয়টা দুঃখজনক হলেও সত্য, কালকে যে ঘটনাটা ঘটেছে এটা বারবার ঘটুক, এটা আমরা চাই না। দ্রুত বিচারের আওতা আনা হোক বিষয়টা। অন্যায়কারীদের বিরুদ্ধে যখনই নিউজ করে তখনই তাদের শত্রু হয়ে যায়, যার ফলে হচ্ছে যে আমরা চাই না যে কোনো সাংবাদিকরা ভবিষ্যতে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড এবং নির্যাতনের শিকার হোক। দিনাজপুরে হওয়া কর্মসূচিতে বক্তারা সারা দেশে সাংবাদিকদের উপর নির্যাতন বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। যে বেসিক্যালি আমাদের সাংবাদিকদের নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকার কারণে এটি কিন্তু আপনার প্রকৃত সাংবাদিক যারা সত্যিকার সাংবাদিকতা করে তারা কিন্তু অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। এর আগে সকালে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের ব্যানারে জেলা শহরের গৌরঙ্গবাজার মোড়ের স্টেশন রোড এলাকার হওয়া কর্মসূচিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সাংবাদিক সুরক্ষা আইনের দাবি জানান। নিহত তুহিনের নিজ উপজেলা ময়মনসিংহের ফুলবাড়িয়ায়ও মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। শিগগিরই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সনদ কিভাবে বাস্তবায়িত হবে সে বিষয়ে তৃতীয় ধাপের আলোচনা হবে। এ ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা ছাড়াও নেওয়া হবে বিশেষজ্ঞ মতামত। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে গত 5.5 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 ধাপে আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এই প্রেস কনফারেন্সের এর অগ্রগতি জানাতে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে কমিশন। শুরুতে কমিশনের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। 25টি সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দল ও জোটসমূহের মতপার্থক্য এতটাই ব্যাপক যে এসব বিষয়ে আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নেই। জানান কয়েকদিনের মধ্যেই খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। প্রস্তাবিত খসড়ার বিষয়ে অনেকগুলো দলের মতামত পাওয়া গেছে। এই সব মতামতকে সন্নিবেশিত ও সমন্বয় করে আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটসমূহের কাছে পাঠানো হবে। এরপর জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে শুরু হবে তৃতীয় ধাপের আলোচনা। আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে কমিশন। স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ওই আলোচনার আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন। এর আগে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া 18টি সুপারিশ পূর্ণাঙ্গভাবে এবং 12টি আংশিকভাবে বাস্তবায়ন করেছে সরকার, জানান ডক্টর আলী রিয়াজ। বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে এটা একটা বড় রকমের অর্জন, সেজন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোকে আমাদের ধন্যবাদ দিতে হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। 12 দলীয় সমমনা জোট এলডিপি এবং লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন তারেক রহমান। মতবিনিময়কালে তারেক রহমান বলেন, ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন সংগ্রামে জুলাই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আসন্ন নির্বাচনে জনগণের রায়ে বিএনপি 31 দফার আলোকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবে। অনুষ্ঠানে আরও ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণার পরেই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনী ট্রেনে। বিএনপি বলছে, জোটের কথা এই মুহূর্তে না ভাবলেও যুগপৎ আন্দোলনের দলগুলোর সঙ্গে নির্বাচন করার জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আর যুগপৎ আন্দোলনের নেতারা বলছেন যে আন্দোলন সংগ্রামে বিএনপির সঙ্গে যেভাবে একত্রে ছিল, নির্বাচনেও তার ব্যতিক্রম ঘটবে না।
আর জামায়াত এরই মধ্যে ৩০০ আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে। তবে সব রাজনৈতিক দলই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে জনবান্ধব ও মেধাবীদের। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের কারণে ফ্যাসিবাদ বিদায় হওয়ার পর কেটে গেল ১ বছর। নির্বাচন নিয়ে নানা শঙ্কা থাকলেও প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণার পরই সেই শঙ্কা কেটে যায় পুরোপুরি। এবার সব রাজনৈতিক দল নির্বাচনের ট্রেনে ব্যস্ত নির্বাচনী প্রস্তুতিতে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি আগে থেকেই প্রস্তুত হয়ে আছে, এখন চলছে হালনাগাদের কাজ। নির্বাচনমুখী দল হিসেবে আমাদের প্রস্তুতি সবসময় থাকে নির্বাচনের জন্য, শুধু হালনাগাদ করতে হয়। এই হালনাগাদের কার্যক্রম চলছে। আর প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিএনপি জনপ্রিয়তা ছাড়াও মেধার মূল্যায়ন করবে বলে জানান তিনি। জাতীয় সমস্ত বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে জাতীয় সংসদকে আমরা মনে করি। সেই সার্বভৌম হাউজে যাতে জাতির মেধাবী সন্তানরা জায়গা পান এবং অতি অবশ্যই একটা সেকশন আমরা রাখতে চাই যারা তারুণ্যের প্রতিনিধিত্ব করবে। আর যুগপথ আন্দোলনের নেতারা বলছেন, এখনো বিএনপির সঙ্গে নির্বাচন কেন্দ্রিক কোনো আলোচনা হয়নি, তবে আগামী সপ্তাহ থেকে সেই আলোচনা শুরু হবে বলে জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। যেহেতু এখন নির্বাচনটা একেবারে ঘাড়ের উপরে, আমার ধারণা এরপর থেকে আমরা একটা সুনির্দিষ্টভাবে আমরা আলাপ আলোচনা করব। এছাড়া ফ্যাসিবাদী শাসন আমলে নির্বাচনে অংশ নিতে না দেওয়া দল জামাত ইসলামীও এবার নির্বাচনে অংশ নিচ্ছে। এরই মধ্যে তাদের ৩০০ আসনের প্রার্থীও চূড়ান্ত হয়ে গেছে। পরিচালনার জন্য যে ধরনের যোগ্য লোক দরকার, খালি যোগ্য থাকলে হবে না, শুধু এর সাথে তার ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, তার স্কিল, এটা যেমন লাগবে, তার সততা, অনেস্টি, ইন্টিগ্রিটি, যেন সেই জায়গাটা আমরা দেখেই দিয়েছি। তবে জোটের বিষয়ে এখনো কারোর সঙ্গে আলোচনা হয়নি জামাতের ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে। কেউ যদি জোট করতে চায় তাহলে জামাতের দরজা খোলা আছে বলে জানান এ নেতা। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তি, সবার জন্য দরজা খোলা। আর অন্যান্য ইসলামিক দলগুলো তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দেশকে কলঙ্কিত করে গদি টিকিয়ে রাখার জন্য বিদেশিদের কাছে জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচিত করেছিল আওয়ামী সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর ভারত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে বাংলাদেশের নির্বাচন বানচাল করতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট জানাচ্ছেন এনআই নাহিদ। শুক্রবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মতাদর্শের সনাতনী সমাবেশ ২০২৫ আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গদি টিকিয়ে রাখতেই বিদেশিদের কাছে জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিচিত করেছিল আওয়ামী লীগ। এ জাতির হাজার বছরের গৌরবান্বিত যে আমাদের মুখমণ্ডল, যে চেহারা, এটাকে কলঙ্কিত করে নিজ ক্ষমতার স্বার্থে এবং নিজে গদি টিকিয়ে রাখার জন্য বিদেশিদের কাছে তিনি এই কথাগুলো নিজের দেশ সম্পর্কে বলেছেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ভারত বাংলাদেশের নির্বাচন বানচাল করতে পারে। এখনো আওয়ামী লীগের বা ভারতের জন্য বাংলাদেশে একটা দাঙ্গা করে, তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরাতে পারে, নির্বাচনটা বানচাল করতে পারে। এদিন সকালে অন্য একটি অনুষ্ঠানে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ জানান, পিআর পদ্ধতি নয়, বরং বিদ্যমান পদ্ধতিতেই নির্বাচন চায় দলটি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 1 বছর আজ। 2024 সালের এই দিনে শপথ নেন উপদেষ্টা পরিষদের 14 সদস্য। শুরু হয় ছাত্র জনতার স্বপ্নযাত্রা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সব অপরাধের বিচার করার প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা সদস্যদের সহযোগিতায় দেশের থানাগুলোতে পুলিশি কার্যক্রম শুরুর চেষ্টা করা হয় এই দিনেই। এম এ আজিমের রিপোর্ট। 8 আগস্ট 2024 শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে দেশে ফেরেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরেই তাকে স্বাগত জানান জুলাই আন্দোলনে অংশ নেয়া সম্মুখ সারির যোদ্ধারা।
যে মাটিকে ফ্যাসিবাদ মুক্ত করতে রক্ত ঝরিয়েছে শিক্ষার্থীরা, সে স্বাধীন মাটিতে পা ফেলতেই স্মরণ করেন জুলাই শহীদদের। সেদিন কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন ডক্টর ইউনূস। মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই। এরপর রাতে বঙ্গভবনে শপথ পাঠের মধ্য দিয়ে ৮৪ বছর বয়সে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে সেদিন ১৭ উপদেষ্টার ১৪ জনই শপথ নিয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন ডক্টর ইউনূস। সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। এদিকে ৮ আগস্ট সেনা সদস্যদের সহযোগিতায় স্বল্প পরিসরে রাজধানীর থানাগুলোতে শুরু হয় পুলিশের কার্যক্রম। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশাল ব্লকেট কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা। শুক্রবার সকাল 11:30টার দিকে নগরের নথুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক আটকে দেন আন্দোলনকারীরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পায় না। স্বাস্থ্য খাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে। এছাড়া 12তম দিনের মতো সংস্কারের দাবিতে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। দ্রুত এই সমস্যার সমাধান না হলে এই ব্লকেট কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি তাদের। বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে মাছ ধরার নৌযান ডুবে 8 জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে নৌযানটি গভীর সাগরে মাছ ধরতে গেলে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরে অন্য একটি মাছ ধরার নৌযানের ধাক্কায় নৌযানটি ডুবে যায়। নৌযানে থাকা 19 জেলের মধ্যে অদূরে থাকা একটি নৌকা 11 জনকে জীবিত উদ্ধার করলেও এখনো পাওয়া যায়নি 8 জনকে। এদের মধ্যে আবুল বাশার, জামাল উদ্দিন, ফারুক ও ইদ্রিস নামে 4 জনের পরিচয় পাওয়া গেছে। কোস্টগার্ড পূর্ব জোন জানায়, খবর পেয়ে শুক্রবার সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে সাগরে তল্লাশি চালানো হচ্ছে। দর্শক, বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে মাছ ধরার নৌযান ডুবে 8 জেলে নিখোঁজের ঘটনার বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, নিখোঁজ হওয়া জেলেদের উদ্ধারে কি তল্লাশি এখন চলছে কিনা, কি তথ্য রয়েছে এই নিয়ে আপনার কাছে? যেমনটি বলছিলেন, ফিশারি ঘাট থেকে মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে গেলে সেখানে এই মাছ ধরার ট্রলারটি ডুবে যায় এবং সেই মাছ ধরার ট্রলার আমরা যতটুকু জানতে পেরেছি 19 জন ছিলেন, তার মধ্যে 11 জন ভেসে থাকা অবস্থায় আরেকটি ট্রলার তাদেরকে উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত 8 জন নিখোঁজ রয়েছে। আমি আছি এই মুহূর্তে ফিশারি ঘাট এলাকায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেক ট্রলার রয়েছে। এই ট্রলারগুলো মূলত বঙ্গোপসাগরে যায়, যেহেতু এখন বৈরী আবহাওয়া, এই আবহাওয়ায় এই বড় দুর্ঘটনাটি ঘটে এবং তাদেরকে 15 নম্বর জেটিতে বঙ্গোপসাগর উপকূলে নিয়ে আসা হয় এবং আরো একটি ট্রলারের পাঠিয়ে এই 8 জন নিখোঁজ যারা রয়েছে তাদেরকে খোঁজা হচ্ছে, এমনটি আমাদেরকে জানিয়েছে কোস্টগার্ড। এখানে যারা স্থানীয়রা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। আসলে কিভাবে ট্রলারটি ডুবেছে, কিভাবে জানতে পেরেছেন আপনারা? একটা মাছ ধরা ট্রলার বঙ্গোপসাগরে গেছে, তারপরে পরবর্তীতে পিছন থেকে একটা ট্রলিং আসছিল, ট্রলিং আসছে, তারপরে ট্রলারটারে মারিয়ে দিছে। মারা দেওয়ার পরে ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে 11 জন মানুষ পাইছে, 8 জন মানুষ নিখোঁজ পায় নাই। পরবর্তীতে ট্রলারটা 15 নম্বর কর্ণগুলিতে আনা হয়েছে, জাহাজখালির বাইরে দিয়া আইনা ওইখানে ট্রলারটা ছেড়ে দিছে। ওই 8 জন যে 11 জন লোক উঠেছে তাদেরকে একটা জাহাজে উঠেছে, যেটা মারিয়ে দিছে ওই ভিডিওটা তাদের কাছে আছে, ওই চুকানির কাছে, বোর্ডের চুকানির কাছে ভিডিওটা আছে। যারা এখন জীবিত রয়েছেন তাদের সাথে এবং যারা নিখোঁজ রয়েছেন তাদের কোনো খোঁজ আছে কিনা? তাদের খোঁজ তো নাই, যে কই আছে কই রাখছে এগুলো নাই।
হয়তো পাওয়াই যায়নি, 8 জন পাওয়া যায়নি। জি, যেমনটি শুনছিলাম যে 8 জন এখনো নিখোঁজ রয়েছে, তাদের স্বজনরা এখানে স্থানীয় যে সদরঘাট থানা রয়েছে তাদের সেখানে গিয়েছেন এবং তারা চেষ্টা করছেন মালিক পক্ষ চেষ্টা করছেন তাদেরকে খুঁজে বের করার জন্য, এবং কোস্টগার্ড এই ব্যবস্থা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল ফিশারিঘাট থেকে সর্বশেষ আপডেট। আজিজুল হক পায়েল যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। নিত্যপণ্যের বাজার এখনো অস্থির, সবজির দামে আগুন লেগেছে। চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচের দামও আকাশচুম্বী। তবে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে ইলিশের দাম। আগের বর্ধিত দামেই বিক্রি হচ্ছে গরু, খাসি আর মুরগি। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। রাজধানীর বাজারগুলোতে সরবরাহ কমায় বেড়েছে পেঁয়াজ, মরিচের দাম, চড়া সবজির দামও। তবে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে ইলিশের দাম। চট্টগ্রামের সবজির বাজারও চড়া। নগরীর বড় পাইকারি বাজারগুলোতে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 থেকে 100 টাকায়। পেঁয়াজ কেজিতে 25 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। বেড়েছে কাঁচামরিচের ঝাল আর চোখ রাঙাচ্ছে লাল টমেটো। অস্থিরতা সামুদ্রিক মাছের বাজারেও। টানা বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় সরবরাহ কমেছে বলছেন বিক্রেতারা। যে জায়গায় গৃহস্থ 5 মণ মাল পাইতো সেই জায়গায় পাচ্ছে 1 মণ, খেতে মাল নাই, বৃষ্টিতে নষ্ট করে দিয়েছে, ওই কারণে দাম বাড়ছে। মুন্সিগঞ্জে রুই, কাতলা, পাবদা সহ সব প্রকার মাছের দাম সপ্তাহের ব্যবধানে 200 থেকে 250 টাকা পর্যন্ত বেড়েছে। তবে আগের বর্ধিত দামেই বিক্রি হচ্ছে গরু, খাসি ও মুরগি। মানুষের যে আয় রোজগার আছে সেই আয় রোজগারের অনেকটাই বাইরে মাছের দাম। নওগাঁয় সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। মাছের দাম বেড়েছে কেজিতে 40 থেকে 50 টাকা পর্যন্ত। বেড়েছে ডিম, সয়াবিন তেল ও মাংসের দামও। এতে বিপাকে ক্রেতারা। দাবি জানান বাজার মনিটরিং জোরদার করার। কোনো দ্রব্যের যদি দাম যখন বাড়বে সেটা সামঞ্জস্যের মধ্যে বাড়া উচিত। এক ধাপে যখন আমি 30 টাকা থেকে 50-এ যাব, এটা আমাদের ক্রেতা হিসেবে আমাদের জন্য সেটা ক্যারি করা একটু কঠিন হয়ে যায়। শরীয়তপুরে টানা বৃষ্টিতে সপ্তাহের ব্যবধানে সবজির সরবরাহ কমায় 40 থেকে 60 টাকা পর্যন্ত দাম বেড়েছে। 100 টাকার আদা বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। কাঁচামরিচের দামও বেড়ে 160 থেকে 180-তে পৌঁছেছে। এই সপ্তাহে অনেক বেশি আদার মূল্য। তো আসলে আমাদের যে সরকারি কর্মচারীরা আছেন তাদের বাজার মনিটরিং করা উচিত। এদিকে চাঁদপুরে ইলিশের সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় কেজিতে দাম কমেছে 200 টাকা। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2300 টাকায়। ক্রেতারা বলছেন দাম কমলে স্বাচ্ছন্দ্যে ইলিশ কিনতে পারবেন তারা। বিগত মাসের তুলনায় এখন দাম কিছুটা কম। বিগত মাসে 2700-2800 টাকা কেজি ছিল, এখন মাছের দাম 2300, 2400, 2500 এর মধ্যে পাওয়া যাচ্ছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর বনানীর হোটেল সারিনায় দিনব্যাপী অনুষ্ঠিত হল নি হাও চীনা বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী। বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার বাংলাদেশ এর আয়োজনে বাংলাদেশ এবং চাইনিজ মেডিকেল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সহ একাধিক সংগঠনের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর মূল লক্ষ্য ছিল বাংলাদেশের জনগণকে আধুনিক চীনা চিকিৎসা ব্যবস্থা, প্রযুক্তি ও হাসপাতাল সেবার সঙ্গে পরিচিত করা। এ সময় চীনের 12টিরও বেশি শীর্ষস্থানীয় হাসপাতালের প্রতিনিধি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সরাসরি স্বাস্থ্য পরামর্শ, স্ক্রিনিং এবং অন্যান্য সেবা প্রদান করেন। আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, বাংলাদেশস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ অন্যান্যরা।